আচ্ছা, কিছু নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে আমাদের আসতে একটু সময় লাগলো, সেই জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের এটা যেহেতু নিজ নিজ বাসা থেকে করা, তাহলে একটু নেটওয়ার্ক জনিত ত্রুটি হতেই পারে। তো সবাই এটাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখন হ্যাঁ, তোমরা যারা যারা এখন জয়েন করেছো সবাই ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও অথবা এটা শেয়ার করে দাও। হ্যাঁ, আজকে আমরা হ্যাঁ, দ্রুত সবাইকে শেয়ার করে দাও। আর সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ, সাউন্ড ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু কমেন্ট করে সবাই জানাও। আর যারা এখন অংশগ্রহণ করলা তারা এটা সবাইকে শেয়ার করে দাও, ভিডিওটা সবাই মানে লাইভ ক্লাসটা সবাইকে শেয়ার করে দাও। তো আমি গত ক্লাসের একটু রিভিউ করব, গত ক্লাসের শুধুমাত্র লাস্টের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকেই। পুলক সরকার বলছে গুড মর্নিং স্যার। হ্যাঁ, তোমাকেও সুপ্রভাত। হ্যাঁ, সবাই সবাই একটু শেয়ার করে দাও সবাইকে। যারা যারা অংশগ্রহণ করছো তারা সবাইকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও যেন সবাই এই ক্লাসটা করতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, ক্লাসটা আমরা শুরু করতে পারি। আচ্ছা দেখো, আমরা গত প্রিভিয়াস ক্লাসে আমরা টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর টর্ক এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা এটা লাস্ট পর্যন্ত শেষ করতে পারিনি সময়ের অভাবে। তো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসের লাস্টের দিকে একটু রিভিউ করে আমরা নতুন টপিকে চলে যাব। আর এই টর্ক রিলেটেড যেটা মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো অথবা নিউমেরিক্যাল যে সমস্যাগুলো সেগুলো আমরা দেখব আজকে। হ্যাঁ, আরাফাত জনি বলছে কেমন আছেন স্যার? হ্যাঁ, আল্লাহ এই আজকে পর্যন্ত ভালো রাখছে, জানি না কতদিন পর্যন্ত ভালো থাকতে পারবো। তো সবাইকে আসলেই সাবধানে থাকা উচিত, বাসায় থাকা উচিত, কারণ বাংলাদেশ সহ পুরো পৃথিবীর অবস্থাই ভালো না, তোমরা সেটা সবাই জানো। তো এই প্রতিকূল পরিবেশের মধ্যেই আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি যেন আমাদের এই কলেজের কোনো স্টুডেন্ট জানে একাডেমিক্যালি কোনো হ্যাম্পার না হয় অথবা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমরা এই পুরো দেশের সব স্টুডেন্টের জন্য উন্মুক্ত করে দিছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে। সেই জন্য তোমাদের অন্যান্য ফ্রেন্ড যারা অন্য কলেজেও আছে তাদের সাথেও তোমরা এটা শেয়ার করে দিতে পারো যেন অন্য কলেজের স্টুডেন্টরা অথবা অন্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও যেন অংশগ্রহণ করতে পারে। তো আমরা লাস্ট ক্লাসের লাস্টের দিকে আমরা একটু রিভিউ করি। দেখো, আমরা টর্কের যে রাশিমালাটা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক আমরা এটা পড়ছিলাম যে টাউ ইকুয়ালস এন আই এ বি। দেখো, টাউ ইকুয়ালস এন আই এ বি, এটা আমরা দেখছিলাম যে লাস্ট পর্যন্ত টর্কের যে এক্সপ্রেশনটা সেটা আমরা দেখছিলাম। তো আমরা এটা জানি যে এখানে এন হলো পাক সংখ্যা অথবা নাম্বার অফ টার্নস, আইটা হলো কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট ফ্লো, আর এটা হলো এরিয়া অথবা ক্ষেত্রফল, আর বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্রের মান। এখন দেখো যে আমরা গতদিন যেটা অলরেডি আমরা পড়ছি, দেখো গতদিন আমরা এই স্লাইডটা লাস্ট পর্যন্ত পড়ছিলাম। এটা দেখো এই স্লাইডটা লাস্ট পর্যন্ত আমরা পড়ছি, এই পর্যন্ত আমরা পড়ছি। তাহলে এখন এই স্লাইডটার
দেখো এখানে যে কুণ্ডলীটা আছে অথবা কয়েলটা আছে, সেই কয়েল, দেখো কয়েল, হ্যাঁ দেখো এই কয়েলের এটা আমরা এরিয়া ভেক্টর চিন্তা করছিলাম। দেখো এই কয়েলের যে এরিয়াটা সেটাকে আমরা এরিয়া ভেক্টর চিন্তা করছি। তো এখান থেকে লক্ষ্য করো যে এই টাউ ইকুয়াল যেহেতু আমরা এন আই এ বি চিন্তা করলাম, তাহলে এখানে দেখো এই এটা কিন্তু আমরা এরিয়া ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ দেখো এটা আমরা দেখো এই এরিয়াটাকে আমরা এই এরিয়া ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। আর তোমরা আগের ক্লাসে দেখছো যে এরিয়া ভেক্টরের ডাইরেকশন অথবা দিকটা হলো ওই তলটার ওপর লম্ব বরাবর উপর দিকে হতে পারে, আবার লম্ব বরাবর নিচের দিকে হতে পারে। তার মানে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড হতে পারে। ওকে, তাহলে দেখো যে এখান থেকে এই ফিগারের ক্ষেত্রে দেখো এই ফিগারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এ আর বি, তার মানে কি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটার মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এটা কিন্তু 90 ডিগ্রি। দেখো এটা হলো 90 ডিগ্রি, কারণ দেখো যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এইদিকে। দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এইদিকে অথবা চৌম্বক ক্ষেত্রের দিকটা এইদিকে, আর এই কুণ্ডলীটার যে তল অথবা যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল অথবা এরিয়া এটার ডাইরেকশন কিন্তু, দেখো এটার ডাইরেকশন কিন্তু আমরা দেখছিলাম যে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। যেহেতু এখানে এই ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে অথবা ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমরা দেখছিলাম যে এই তলটার ক্ষেত্রফলের দিক হলো লম্ব বরাবর ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাহলে এই চিত্র থেকে তোমরা ইজিলি বুঝতে পারতেছো যে চৌম্বক ক্ষেত্র আর ধরো এই এরিয়া ভেক্টর অথবা ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এই চিত্রের জন্য এটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম অলরেডি। দেখো এই যে এগুলো আমরা দেখছিলাম। তো এখন এই চিত্রের জন্য কুণ্ডলীটা যদি দেখো একদম লম্ব বরাবর না থাকে, তার মানে দেখো এই কুণ্ডলীটার তল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণ উৎপন্ন করে, এরকম যদি ফাই কোণ উৎপন্ন করে, তখন আমরা এগুলো দেখছিলাম যে কিরকম হবে। এই যে এই চিত্রগুলো আমরা অলরেডি দেখছি। দেখো এই চিত্রগুলো অলরেডি আমরা দেখছি এই যে এখান থেকে। তো আমরা লাস্ট যে ইকুয়েশনটা পাইছি টর্কের, হ্যাঁ এমডি ফাহিম বলছে গুড মর্নিং স্যার, রবিন আহমদ বলছে গুড মর্নিং স্যার। হ্যাঁ, সবাইকে সুপ্রভাত, যে সবাই তোমরা ক্লাসটাতে জয়েন করছো, আর যারা যারা এইমাত্র জয়েন করলো তারা ক্লাসটা শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরা করতে পারে। হ্যাঁ, তাহলে দেখো আমরা লাস্টে প্রিভিয়াস ক্লাসে যে লাস্ট ইকুয়েশন পাইছিলাম, সেই লাস্ট ইকুয়েশনটা হলো আমাদের এইটা। দেখো টর্কের যে রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক, সেটা আমরা এটা পাইছিলাম লাস্ট ইকুয়েশন, যে টাউ ইকুয়ালস এন আই এ বি সাইন থিটা। দেখো এন আই এ বি সাইন থিটা, লাস্ট ইকুয়েশন আমরা এটা পাইছিলাম। তো এখন আরেকটু আমরা দেখি। দেখো লাস্ট ইকুয়েশন যেহেতু আমাদের এইটা, হ্যাঁ দেখো লাস্ট যে এক্সপ্রেশন অথবা ইকুয়েশনটা যেহেতু আমাদের এইটা, তাহলে এখানে একটু লক্ষ্য করো যে এটা কিন্তু এরিয়া ভেক্টর। দেখো এটা হলো এরিয়া ভেক্টর আর বিটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। দেখো বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর আমরা চিন্তা করতে পারি অথবা ক্ষেত্রফল ভেক্টর চিন্তা করতে পারি। আর বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এটা এমনি আমরা সবাই জানি যে এটা একটা ভেক্টর রাশি অথবা এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে দেখো যে এ আর বি যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে আমরা দেখো এ বি সাইন থিটা, দেখো এ বি সাইন থিটা এটাকে আমরা লিখতে পারি এ ক্রস বি। আমরা ওই ফার্স্ট ইয়ারের ভেক্টর চ্যাপ্টারের ওই অনুসারে আমরা এটা লিখতে পারি যে আমরা যেহেতু জানি এ ক্রস বি ইকুয়ালস এ বি সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা দেখো এ বি সাইন থিটা এটা ইকুয়ালস আমরা লিখতে পারি যে এ ভেক্টর এ ক্রস ভেক্টর বি, তার মানে এটা ক্রস গুণন অথবা ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখন দেখো যে তাহলে এই ইকুয়েশনটাকে, এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি ক্রস প্রোডাক্টের মাধ্যমে, তখন এটা কিন্তু ভেক্টর ফর্ম হয়ে গেল। আর এই টর্ক কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটার উপরে আমরা ভেক্টর সাইন দিলাম।
তাহলে এই টর্ক ইকুয়ালস দেখো এন আই এ ক্রস বি। এনটা হলো কুণ্ডলীর পাক সংখ্যা, দেখো কুণ্ডলীতে টোটাল কতগুলো পাক সংখ্যা আছে সেটা, আর আইটা হলো এই কয়েলটার মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে অথবা তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা। এটা হলো এরিয়া ভেক্টর, দেখো এটা হলো এরিয়া ভেক্টর, আর বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড, দেখো বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে এই ইকুয়েশনটাকে টাউ ইকুয়ালস এন আই এ বি সাইন থিটা, জাস্ট এই ইকুয়েশনটাকে দেখো যে এ বি সাইন থিটা, দেখো এ বি সাইন থিটা, এটাকে আমরা এ ক্রস বি লিখতে পারি। দেখো আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে এটা অলরেডি আমরা জানি যে এ ক্রস বি ইকুয়ালস আমরা এ বি সাইন থিটা লিখতে পারি। দেখো এ ক্রস বি, দেখো এ ক্রস বি এটা ইকুয়ালস আমরা এ বি সাইন থিটা লিখতে পারি। ওকে, তাহলে এখন হ্যাঁ, তাহমিদ আহমেদ বলছে স্যার বুঝি নাই আবার বলেন। আচ্ছা, এগুলা কিন্তু আগের মানে প্রিভিয়াস ক্লাসের লেকচার। হ্যাঁ, এই প্রিভিয়াস ক্লাসের লেকচার আমরা এতটুকু পর্যন্ত অলরেডি মানে প্রিভিয়াস ক্লাসে বুঝছি, এটা এতটুকু পর্যন্ত বুঝছি। তো এই ইকুয়েশনটাকে জাস্ট আমরা এইভাবে লিখলাম। আর তুমি যদি এই ইকুয়েশনটাই যদি না বোঝো তাহলে এই তোমাকে একটু বলবো তুমি প্রিভিয়াস ক্লাসটা একটু দেখো, এটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। প্রিভিয়াস ক্লাসের ভিডিও মানে লেকচার 8টা একটু দেখবা, আজকে হলো লেকচার 9। তাহলে তুমি এই ইকুয়েশন পর্যন্ত ক্লিয়ার আইডিয়া পাবা। তো আমরা জাস্ট এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে যে এভাবে লেখা যায় জাস্ট এটা এক্সপ্লেন করলাম, যে ভেক্টর প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্টের মাধ্যমে যে এ বি সাইন থিটা এটাকে আমরা এ ক্রস বি লিখলাম, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো যে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, এই কুণ্ডলীটা চৌম্বক ভ্রামক দেখো অথবা ম্যাগনেটিক মোমেন্ট, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই এম, দেখো ভেক্টর এম ইকুয়ালস এন আই এ, দেখো এই এন আই এ এই টার্মটাকে বলা হলো ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক ভ্রামক। দেখো এন আই এ এই টার্মটাকে বলে ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক ভ্রামক। এটা চৌম্বক ভ্রামক কাকে বলে অথবা ডেফিনেশন কি এটাও এক্সামে আসতে পারে। তো এই চৌম্বক ভ্রামকের ডেফিনেশন এটা সিম্পলি দেখো যে কোনো একটা কুণ্ডলীর মধ্যে যে তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট ফ্লো আর এই কুণ্ডলীর যে এরিয়া ভেক্টর, এই দুইটার সিম্পল গুণ অথবা সিম্পল মাল্টিপ্লিকেশন, এটাই হলো এরিয়া ভেক্টর, মানে ওই এরিয়া ভেক্টর আর হলো কারেন্ট ফ্লো, এই দুটার সিম্পল মাল্টিপ্লিকেশন হলো ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক ভ্রামক। তাহলে আমরা চৌম্বক ভ্রামক দেখো যদি একটা সিঙ্গেল কয়েল হয়, দেখো একটা সিঙ্গেল কয়েল হয়, সেক্ষেত্রে আমরা n ইকুয়ালস 1 লিখতে পারি। দেখো সেক্ষেত্রে আমরা n ইকুয়ালস 1 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে ভেক্টর m ইকুয়ালস অনলি আই এ হবে। আর যদি n সংখ্যক কুণ্ডলী থাকে, যদি n সংখ্যক কুণ্ডলী থাকে তাহলে আমরা জাস্ট nটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। তাহলে এই টার্মটাকে এন আই এ, এই টার্মটাকে আমরা বলবো চৌম্বক ভ্রামক অথবা ম্যাগনেটিক মোমেন্ট। দেখো এটাও আমি বক্স করে রাখলাম, আর তোমরা যেগুলো বক্স সহ মানে ইকুয়েশন পাবা অথবা এক্সপ্রেশন পাবা, সেই সবগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ করব। তো যে টার্মগুলো আমরা বক্সে রাখবো সেগুলো তুমি চিন্তা করবে এটা একটা ফর্মুলা, আর এটা মনে রাখতে হবে, আর এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ করব। তাহলে ম্যাগনেটিক, দেখো ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক ভ্রামক এর ফর্মুলাটা মনে রাখতে হবে যে এটা, দেখো এটার দেখো ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, দেখো ম্যাগনেটিক মোমেন্ট এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, আর এই ম্যাগনেটিক মোমেন্টের যে ডাইরেকশনটা অথবা দিকটা সেটা কিন্তু এই ক্ষেত্রফল ভেক্টর অথবা এরিয়া ভেক্টরের দিকে। দেখো এটার এরিয়া ভেক্টরের ডাইরেকশন অথবা দিক আর ম্যাগনেটিক মোমেন্টের দিক অথবা ডাইরেকশন এটা কিন্তু একই দিকে। তার মানে এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা যেদিকে হবে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশনটাও। ওকে, তাহলে এটা হলো ভেক্টর ফর্মে, এটা হলো ভেক্টর ফর্মে। তাহলে এটা যদি, হ্যাঁ শাফাত নবীর বলছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সবাইকে আমি অলরেডি বলছি যে ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা এখন জয়েন করলাম ক্লাসটাতে মনোযোগ দাও, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে নাও। আচ্ছা, তোমরা একটু আরেকটা ইনফরমেশন দাও তো আমাকে, যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো। দেখো এই ক্লাসটা কে কোন জায়গা থেকে অথবা কোন ডিস্ট্রিক্ট থেকে করতেছো, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে আসলে আমি অমুক জায়গা থেকে ক্লাসটা করতেছি। হ্যাঁ, সবাই একটু এটা কমেন্ট করে জানাও, আমি আসলে দেখতে যাই যে কোথায় থেকে স্টুডেন্টরা ক্লাস করতেছে।
হ্যাঁ, তো আসো দেখো যে এই যে এই ভেক্টরটাকে এই ফর্মুলাটাকে যদি আমরা অনলি ভ্যালু হিসেবে লিখি, দেখো অনলি ভ্যালু হিসেবে লিখি, তাহলে আমরা লিখতে পারি দেখো যে m ইকুয়ালস এন আই এ। তো আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব, যখন গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব, তাহলে জাস্ট আমরা এই ফর্মুলা দিয়ে ভ্যালু অথবা ম্যাগনিটিউড অথবা মানটা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো যে এই ম্যাগনেটিক মোমেন্ট, দেখো ম্যাগনেটিক মোমেন্ট এটার যে ইউনিট অথবা যে একক, সেটা তুমি এই ইকুয়েশন থেকে বুঝতে পারবা যে এখানে এনটা হলো পাক সংখ্যা, এটার কোনো আসলে অ্যাকচুয়ালি একক নেই, এটা হলো পাক সংখ্যা এত টি। তো এটা এটা আসলে অ্যাকচুয়ালি এত টি। তাহলে দেখো এখানে আইটা হলো তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট ফ্লো, আর এটা হলো এরিয়া। দেখো আমরা কারেন্ট ফ্লোর যে ইউনিট সেটা আমরা জানি হলো অ্যাম্পিয়ার, আর এরিয়ার যে ইউনিট সেটা আমরা জানি মিটার স্কোয়ার। তাহলে জাস্ট এই ফর্মুলা থেকেই তুমি ম্যাগনেটিক মোমেন্টের ইউনিটটা বের করতে পারবা ইজিলি, এটা মেমোরাইজ করার কোনো দরকার নাই। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দেখো এই দুটো কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে এই আই এর ইউনিট হলো অ্যাম্পিয়ার আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার। তাহলে আমরা ম্যাগনেটিক মোমেন্টের যে ইউনিটটা পাইলাম সেটা হলো মিটার স্কোয়ার। হ্যাঁ, সবাই দেখি লোকেশন, হ্যাঁ লোকেশন সবাই কমেন্ট করতেছে। হ্যাঁ, সবাই একটু এটা কমেন্ট করে একটু জানাও যে কে কোন লোকেশন থেকে ক্লাস করতেছো। আচ্ছা, এরপরে দেখো যেহেতু আমরা এন আই এ, দেখো এন আই এ এই টার্মটাকে আমরা এম কনসিডার করছি অথবা এম ধরে নিচ্ছি ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে এই ভ্যালুটা, দেখো এই ভ্যালুটা যদি আমরা এই কোশ্চেনে বসাই দেই অথবা সাবস্টিটিউট করে দেই, তাহলে আমরা দেখো এই ফর্মুলা পাবো। দেখো সুতরাং টর্ক ইকুয়ালস, দেখো টর্ক ইকুয়ালস এম ক্রস বি, দেখো টর্ক ইকুয়ালস এম, হ্যাঁ এম ক্রস বি, দেখো টর্ক ইকুয়ালস এম ক্রস বি। তাহলে এটা এই ফুলটা যেহেতু এম, তাহলে এটার পরিবর্তে আমরা এম লিখলাম, তাহলে এম ক্রস বি। সো এখানে এমটা হলো ম্যাগনেটিক মোমেন্ট অথবা এই কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। আর এটাকেও যদি আমরা আবার ভ্যালু লিখি, দেখো এই ফর্মুলাটারও যদি আমরা ভ্যালু লিখি, এটা কিন্তু দেখো ক্রস প্রোডাক্ট, দেখো এটা কিন্তু অবশ্যই ক্রস প্রোডাক্ট। তাহলে এটা ক্রস প্রোডাক্ট, আর আমরা জানি ক্রস প্রোডাক্টের যে ভ্যালুটা আমরা জানি সেটা হলো দেখো টাউ ইকুয়ালস এম বি সাইন থিটা। এটাও কিন্তু ওই এ ক্রস বি এর মতো, দেখো এটাও সেম ভাবে দেখো এ ক্রস বি এর মতো। তাহলে এম ক্রস বি, তাহলে এম ক্রস বি ইকুয়ালস আমরা লিখতে পারি যে এম বি সাইন থিটা। এখানে দেখো এই থিটাটা কিন্তু এম আর বি এর মধ্যবর্তী কোণ, দেখো থিটাটা কিন্তু এম আর বি এর মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি। আর তোমরা এই কোয়েশন থেকে অলরেডি জানো যে এম এর যে দিক অথবা ডাইরেকশন আর এর যে দিক অথবা ডাইরেকশন এটা অ্যাকচুয়ালি সেম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই থিটাকে আবার এভাবে বলতে পারি যে থিটা হলো ক্ষেত্রফল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। দেখো ক্ষেত্রফল ভেক্টর অথবা এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এই টর্কের যে আবার ইউনিট, এই ইউনিটটা আবার এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি। দেখো এই ফর্মুলা থেকে বের করতে পারি, হ্যাঁ দেখো এটা থেকে আমরা বের করতে পারি। তো এই ফর্মুলা দেখো যে এই এম এর যে ফর্মুলা, মানে এম এর যে ইউনিটটা, তাহলে এই ইউনিটটা আমরা অলরেডি জানি যে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা এম এর যে ইউনিট, দেখো এমটার যে ইউনিট সেটা আমরা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বসালাম। আর ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট সেটা আমরা জানি যে টেসলা। দেখো এই ম্যাগনেটিক ফিল্ড বি এর ইউনিট এটা আমরা জানি টেসলা। তাহলে এখানে আমরা এম এর ইউনিট সেট করলাম, আবার এখানে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট সেট করলাম টেসলা। তাহলে এই টেসলা ইকুয়ালস আমরা আবার জানি প্রিভিয়াস ক্লাসে এগুলো আমরা দেখছি যে এই টেসলা ইকুয়ালস নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার লেখা যায়। দেখো এই টেসলা ইকুয়ালস নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার লেখা যায়। তো এখান থেকে দেখো যে এই এরিয়া ভেক্টর, দেখো এ আর দেখো এই তো এ ইনভার্স ওয়ান, তাহলে দেখো এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, যেহেতু এ ইনভার্স ওয়ান অথবা এটা মানে কি ওয়ান বাই এ, আবার এই এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা এম ইনভার্স ওয়ান এটা মানে কিন্তু ওয়ান বাই এম। তাহলে এখানে দেখো এই এম এম একটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখানে একটা এম থাকবে, আর এই এ আর এই এ ইনভার্স এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি থাকবে হলো, দেখো অ্যাকচুয়ালি থাকবে নিউটন মিটার। দেখো অ্যাকচুয়ালি এখানে থাকবে হলো নিউটন মিটার। তাহলে টর্কের যে মানে ইউনিট, দেখো টর্কের যে ইউনিট সেটা আমাদের মনে রাখতে হবে যে নিউটন মিটার।
জাস্ট আমরা টর্ক যখন আমরা একদম ইনিশিয়ালি শুরু করছিলাম প্রিভিয়াস ক্লাসে লেকচার 8-এ, সেখানে আমরা প্রথম লাইনে লিখছিলাম যে টর্ক ইকুয়ালস, দেখো টর্ক ইকুয়ালস এফ বি। দেখো প্রথম লাইনে লিখছিলাম আমরা টর্ক ইকুয়ালস এফ বি, এফটা হলো ফোর্স, বিটা হলো ডিস্টেন্স অথবা লেন্থ। তাহলে ওখান থেকে দেখো টর্ক ইকুয়াল, যেহেতু আমরা এফ বি লিখছিলাম, তাহলে ওখান থেকে এফ এর ইউনিট হলো নিউটন, আর বিটা যেহেতু লেন্থ, তাহলে লেন্থের ইউনিট হলো মিটার। তো ওখান থেকে তুমি টর্কের যে ইউনিটটা সেটা বের করতে পারো, অথবা এই লাস্ট ইকুয়েশন থেকে বের করতে পারো। তুমি অ্যাকচুয়ালি যেভাবে বের করো না কেন, যে ইউনিট আসলে সেম হবে যদি ফর্মুলা ঠিক থাকে। ইউনিট হ্যাঁ, ইউনিট অবশ্য সেম হবে। আচ্ছা ওকে, তাহলে এতটুকু আসলে আমরা সবাই বুঝছি। এখন একটু লক্ষ্য করো যে অল দ্য অ্যাবভ ফর্মুলাস ক্যান বি অ্যাপ্লাইড টু এনি শেপ অফ কয়েল। একটু এই লাইনটা একটু লক্ষ্য করো যে এই যে ফর্মুলাগুলো আমরা প্রতিপাদন করলাম অথবা ডিরাইভ করলাম, দেখো ডিরাইভ করলাম, এই ফর্মুলাগুলো প্রতিপাদন করলাম, সেগুলো আমরা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল হিসেবে চিন্তা করছি। দেখো একটা রেক্ট্যাঙ্গুলার অথবা একটা আয়তকার কয়েল হিসেবে চিন্তা করছি, আর ওই আয়তকার কয়েলটার এরিয়া আমরা ধরে নিলাম, ধরে নিছি হলো এ। তো এটা অ্যাকচুয়ালি দেখো যদি আয়তকার না হয়, যদি যে কোনো শেপের হয়, যদি সার্কুলার হয় অথবা এনি আদার শেপ যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্মুলা সবগুলো যেগুলো আমরা দেখলাম, এই সবগুলো ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখানে যে এ অথবা এরিয়া যেটা আছে সেটা বিভিন্ন এই শেপ অনুসারে এরিয়া বের করে নিতে হবে। যদি সার্কুলার হয় তাহলে সার্কুলার যে সার্কুলার শেপের যে ফর্মুলা আছে এরিয়া বের করার, যেমন এ ইকুয়ালস পাই আর স্কোয়ার, তো ওই ফর্মুলাগুলো দিয়ে আসলে এরিয়াটা বের করে নিতে হবে। তো এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে আমরা যে ফর্মুলাগুলো আসলে এগুলো পাইলাম, অ্যাভেলেবেল যে ফর্মুলাগুলো আমরা পাইলাম, সেই ফর্মুলাগুলো যে কোনো শেপের কয়েলের জন্য অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, স্কোয়ারের জন্য অ্যাপ্লাই করা যাবে, সার্কুলারের জন্য অ্যাপ্লাই করা যাবে, তার মানে যে কোনো শেপের কয়েলের জন্য অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এটা এই প্রুফ করলাম অনলি রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে। দেখো এই ইকুয়েশনগুলো প্রুফ করলাম অনলি রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে অথবা আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রে, কিন্তু আমরা ফাইনালি ডিসিশন দিলাম যে এই সমীকরণগুলো অথবা এই ইকুয়েশনগুলো যে কোনো শেপের জন্যই অ্যাপ্লাই করা যাবে। ওকে, ওকে, হ্যাঁ, তাহলে আশা করি এই ফর্মুলাগুলো বুঝছো। আর যেহেতু এগুলো আমি সবগুলোই বক্স করে রাখলাম, দেখো ফর্মুলা সবগুলোই আমি বক্স করে রাখলাম, তার মানে এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই আমাদের দরকার হবে। তো এই ফর্মুলাগুলো আসলে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখো যে ফর্মুলাগুলো আমরা পড়লাম, সেই ফর্মুলাগুলো আমরা একটু এখন অ্যাপ্লাই করব। হ্যাঁ, অ্যাপ্লাই করব, আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব আমি। তো এই হোমওয়ার্কটা সবাই এই যথাসময়ে খুব দ্রুত সাবমিট করবা। হ্যাঁ, এটা সলভ করে সাবমিট করবা। হ্যাঁ, দ্রুত সাবমিট করবা। তো এখন দেখো আমি জাস্ট হিন্টস দিব যে কিভাবে কিভাবে তুমি এগুলা সলভ করবা। তো আর তোমরা এগুলা দ্রুত ভালোভাবে করে সলভ করে এটা সাবমিট করবা। ও আরেকটা কথা, যে তোমরা অনেকেই আমাদের এই হোমওয়ার্কগুলোর সলিউশন সাবমিট করতেছো, তো যখন আসলে ক্যামেরা দিয়ে ছবি তুলবা তখন একটু লক্ষ্য রাখবা যে পিকচার কোয়ালিটি যেন একটু ভালো হয়, কারণ এটা যখন আপলোড করা হয় তখন এটা অনেক ব্লার্ড হয়ে যায়। তো অ্যাকচুয়ালি একটু ভালোভাবে ছবিটা তোলার চেষ্টা করবা। ওকে, আচ্ছা এখন দেখো হোমওয়ার্ক বাড়ির কাজটা কি, দেখো জাস্ট আমরা এতক্ষণ যে এই ফর্মুলাগুলো পড়লাম, এই ফর্মুলাগুলো একটু এগুলো আমরা অ্যাপ্লাই করব। জাস্ট আমি এই টর্ক রিলেটেড যতগুলো ম্যাথ দিব এখন, তো এগুলো করলে আশা করি তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। টর্ক রিলেটেড আর কোনো ঝামেলা থাকবে না, একদম এইচএসসি এক্সাম পর্যন্ত টর্ক রিলেটেড আশা করি আর কোনো ঝামেলা থাকবে না। তুমি টর্কের যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। জাস্ট আমি যে কয়টা কোশ্চেন দিব এই কয়টা ফরম্যাটের কোশ্চেন পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে দেখবা। দেখো আমরা এই একটা সিচুয়েশন, যে আমরা এতক্ষণ যেগুলো এই ফিগার নিয়ে কথা বলছি, জাস্ট ওই ফিগার রিলেটেড একটা ম্যাথ দেখি। তো আমরা এখানে দেখি বলছে যে নিচের চিত্রে দেখো এ বি সি ডি একটি আয়তকার কুণ্ডলী। দেখো এই যে এ বি সি ডি এটা একটা হলো আয়তকার কুণ্ডলী অথবা রেক্ট্যাঙ্গুলার কয়েল।
তাহলে দেখো যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, তাহলে লেন্থ, দেখো লেন্থ অথবা দৈর্ঘ্যটা এই যে এ বি অথবা সিডি, এটা হলো এই 15 সেন্টিমিটার, ঠিক আছে, লেন্থটা হলো 15 সেন্টিমিটার। আর দেখো প্রস্থ অথবা উইথ, দেখো প্রস্থ অথবা দেখো এডি অথবা এই সিবি তো সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। দেখো ইন দ্য ফলোইং ফিগার এ বি সি ডি ইজ এ রেক্টেঙ্গুলার কয়েল হুইচ লেন্থ অ্যান্ড উইথ আর 15 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। তো এটা এটা ধরো উদ্দীপকে দেওয়া আছে, স্টেমে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা উদ্দীপকে দেওয়া আছে। এখন দেখো ফার্স্ট কোশ্চেনটা, দেখো ফার্স্ট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা এর আগে আরো কিছু ভ্যালু দেখে নেই, যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়েছে, দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করা হয়েছে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম। দেখো ভ্যালু দিয়ে দিলাম যে বি ইকুয়ালস 5 ইন্টু 10⁻³ টেসলা। দেখো এই বি ইকুয়াল 5 ইন্টু 10⁻³ টেসলা, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর এই কয়েলটার মধ্যে দেখো, এই কয়েলটার মধ্যে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, দেখো এই কয়েলটার মধ্যে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, সেই কারেন্ট ফ্লোটা হলো 5 অ্যাম্পিয়ার। দেখো কারেন্ট ফ্লোটা হলো 5 অ্যাম্পিয়ার। আর এখানে এই কয়েলটাতে যতগুলো পাক সংখ্যা আছে, সেই পাক সংখ্যা অথবা নাম্বার অফ টার্নস, দেখো পাক সংখ্যা অথবা নাম্বার অফ টার্নস, এটা হলো n ইকুয়ালস 500। দেখো n ইকুয়ালস 500। তো আমরা এই ভ্যালুগুলো আমরা স্টেমে দিয়ে দিলাম অথবা উদ্দীপকে দিয়ে দিলাম। তো এটা আমাদের উদ্দীপক অথবা স্টেম। তাহলে এখন আমরা কোশ্চেনগুলো দেখব। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন হলো আয়তকার কুণ্ডলীর চৌম্বক মোমেন্ট নির্ণয় করো। দেখো আয়তকার কুণ্ডলীর দেখো আয়তকার কুণ্ডলীর চৌম্বক মোমেন্ট নির্ণয় করো। তাহলে আমরা দেখো ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক মোমেন্টের আমরা একটু আগে ইকুয়েশন দেখলাম যে ক্যাপিটাল এম ইকুয়ালস এন আই এ। তো এখন দেখো এটা বের করার জন্য কিন্তু সবগুলো টার্মের ভ্যালু কিন্তু দেওয়াই আছে। তো এগুলোও কিন্তু বোর্ড কোশ্চেন। দেখো আয়তকার কুণ্ডলীর চৌম্বক মোমেন্ট নির্ণয় করো, এটা তোমাদের যাদের কাছে বোর্ড কোশ্চেনগুলো আছে তোমরা দেখবা যে এখান থেকে দেখো এই মোমেন্ট বের করার জন্য দেখো এটা সি নাম্বার কোশ্চেনে দেয়। দেখো আমরা কোনো এখানে স্ট্যান্ডার্ড কোনো এই ধরো এই ক্রিয়েটিভ কোশ্চেন দিচ্ছি না, কারণ স্ট্যান্ডার্ড ক্রিয়েটিভ কোশ্চেনে এ নাম্বার কোশ্চেনে একটা ডেফিনেশন থাকে, বি নাম্বার কোশ্চেনে আন্ডারস্ট্যান্ডিং কোনো টার্ম থাকে। তাহলে আমরা জাস্ট এই স্ট্যান্ডার্ড যে যে কোশ্চেন হতে পারে শুধুমাত্র সেগুলো দিচ্ছি, ঠিক আছে। দেখো এই স্টেম রিলেটেড যে যে কোশ্চেনগুলো হতে পারে শুধুমাত্র আমরা সেগুলো দিচ্ছি। তাহলে দেখো আয়তকার কুণ্ডলীর মোমেন্ট নির্ণয় করো, এটা সি নাম্বার কোশ্চেনে থাকতে পারে, তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা। তাহলে ডিটারমাইন দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য রেক্ট্যাঙ্গুলার কয়েল, তাহলে এটা হলো ফার্স্ট কোশ্চেন। তো এটা যে ফর্মুলাতে করবা সেটা অলরেডি আমরা জানি যে ক্যাপিটাল এম ইকুয়ালস, দেখো ক্যাপিটাল এম ইকুয়ালস এন আই এ। তো এন এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আর তোমরা এই লুপটার অথবা কয়েলটার যে এরিয়া অথবা ক্ষেত্রফল সেটা তোমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ অথবা লেন্থ আর উইডথ দিয়ে বের করে নিতে পারবা। তো আশা করি এটা পারবা, এই নাম্বার কোশ্চেন আশা করি পারবা। তো আমি একটু একটু হিন্টস দিয়ে দেবো, তোমরা নিজেরা নিজেরা এটা সলভ করে দ্রুত সাবমিট করবা আমাদের পেজের ইনবক্সে, আমাদের পেজের ইনবক্সে সাবমিট করবা। আচ্ছা এরপর দেখো আয়তকার কুণ্ডলীর, দেখো আয়তকার কুণ্ডলীটার উপর প্রযুক্ত টর্ক নির্ণয় করো। দেখো এই ম্যাগনেটিক ফিল্ড যে কুণ্ডলীর উপর যে টর্কটা অ্যাপ্লাই করবে সেই টর্ক বের করতে বলছে। তো টর্কের যে ইকুয়েশনটা আমরা পড়ছি যে টর্ক ইকুয়ালস এন আই এ বি সাইন থিটা। দেখো টর্ক ইকুয়ালস আমরা প্রিভিয়াস স্লাইডে পড়লাম যে টর্ক ইকুয়ালস এন আই এ বি সাইন থিটা। তো এখানে দেখো এই ফিগারের জন্য কিন্তু দেখো যে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এই দুটি কোণ কিন্তু 90 ডিগ্রি। দেখো এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু এক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই আয়তকার কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক নির্ণয় করতে পারবো, এই যেহেতু আমরা ফর্মুলা এটা জানি।
তাহলে এরপরে দেখো আরেকটা জিনিস, সি নাম্বার কোশ্চেন দেখো যে আয়তকার কুণ্ডলীটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত হলে, দেখো এই রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা সেটাকে আমরা যদি সার্কেল বানাই, সার্কুলার কয়েল বানাই অথবা বৃত্তাকার কয়েল বানাই, কিন্তু এখানে যতগুলো পাক সংখ্যা থাকবে সেই একই পাক সংখ্যায় অথবা নাম্বার অফ টার্নস থাকবে সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে অথবা সার্কুলার লুপের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো যে আয়তকার কুণ্ডলীটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলে টর্কের মান বাড়বে নাকি কমবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো ইফ দ্য রেক্ট্যাঙ্গুলার ওয়্যার ইজ কনভার্টেড ইনটু সার্কুলার ওয়্যার অফ সেম টার্নস, দেখো অফ সেম টার্নস বলছে যে একই পাক সংখ্যা থাকবে, দেন ওয়েদার দ্য ম্যাগনিটিউড অফ দ্য টর্ক উইল ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলে দেখো টর্কের ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে, এটা এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি, গাণিতিকভাবে এটা প্রকাশ করতে বলছে। তাহলে দেখো এটার জন্য হিন্টস হলো, দেখো যে আমরা টর্কের যে ইকুয়েশন সেটা কিন্তু এটা জানি। দেখো টর্কের যে ফর্মুলাটা সেটা আমরা এটা জানি যে NIAB sin থিটা। তো যখন দেখো আমাদের এটাকে যখন আমরা সার্কুলার কয়েলে কনভার্ট করব, তখন কিন্তু আমাদের এই এটা জানতে হবে। দেখো এই এটা জানতে হবে, আর অন্যান্য সবগুলো টার্ম কিন্তু সেম, যেমন n এর ভ্যালু 50, i এর ভ্যালু সেম, b এর ভ্যালু সেম, জাস্ট এটাকে যখন আমরা সার্কুলার কয়েল বানাবো তখন এই এরিয়াটা জানতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি জানি যে সার্কুলার কোনো শেপের এরিয়া হলো পাই আর স্কোয়ার। দেখো সার্কুলার কোনো শেপের এরিয়া হলো পাই আর স্কোয়ার, তার মানে আমাদেরকে ওই সার্কুলার শেপের রেডিয়াস জানতে হবে অথবা ব্যাসার্ধ জানতে হবে, তো এই ব্যাসার্ধটা বের করবা কিভাবে, আমি শুধু এতটুকু হিন্টস দিব, কারণ ব্যাসার্ধ অথবা রেডিয়াস বের করতে পারলেই তুমি সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে এর ভ্যালুটা বের করতে পারবা, আর অন্যান্য সব টার্মের ভ্যালু তো সেম। তাহলে আমরা দেখো যে এই রেডিয়াস বের করার ফর্মুলাটা আসলে কিভাবে, টেকনিকটা কিরকম, যে এই আয়তকার শেপের যে ওয়্যারটা, দেখো আয়তকার শেপের অথবা রেক্ট্যাঙ্গুলার যে ওয়্যারটা, এই ওয়্যারটার যে সারকামফারেন্স অথবা পরিধি, দেখো টোটাল যে সারকামফারেন্স অথবা পরিধি এটা কিন্তু সার্কুলার ওয়্যারের সারকামফারেন্স অথবা পরিধির ইকুয়াল হবে। তাহলে দেখো আমরা সারকামফারেন্স অথবা পরিধি আয়তকার শেপের কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, লেন্থ প্লাস ওয়েট। তাহলে এটাকে দেখো 2 ইন্টু এবি প্লাস বিসি দিলাম, দেখো এই এবি হলো লেন্থ আর বিসি হলো ওয়েট, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি, তাহলে এটা হলো এই রেক্ট্যাঙ্গুলার শেপের হলো পরিধি। দেখো 2 ইন্টু এবি প্লাস বিসি, এটা হলো রেক্ট্যাঙ্গুলার শেপের হলো পরিধি অথবা সারকামফারেন্স, আর যেহেতু এখানে n টার্ন আছে ওই জন্য এটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেখো যেহেতু এখানে n টার্ন আছে অথবা n পাক সংখ্যা আছে, সেহেতু এটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই টোটাল পরিধি, লেন্থ অফ টোটাল সারকামফারেন্স, দেখো পরিধির মোট দৈর্ঘ্য, এটা এই সার্কুলারের ক্ষেত্রে মোট পরিধির দৈর্ঘ্যের সমান হবে। দেখো এই সার্কুলারের ক্ষেত্রে আমরা পরিধি অথবা সারকামফারেন্স জানি 2 পাই আর, একটা পরিধি, একটা সার্কুলার ওয়্যারের পরিধি অথবা সারকামফারেন্স আমরা জানি 2 পাই আর, আর যেহেতু এখানে পাক সংখ্যা সেম এটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো অ্যাকচুয়ালি এখান থেকে n ক্যান্সেল হয়ে যাবে। তো এই ফর্মুলা থেকে দেখো আমরা সব টার্মের ভ্যালু জানি, জাস্ট আর জানি না, ঠিক আছে। তো এখান থেকে আমরা আর বের করব, দেখো এই ফর্মুলা ইউজ করে আমরা আর বের করব, আর এই আর এর ভ্যালু জানলেই দেখো এরিয়া অফ দ্য সার্কুলার কয়েল এই ইকুয়ালস আমরা এই ফর্মুলা থেকে এরিয়ার ভ্যালুটা বের করে নিতে পারবো, এই যে এই এরিয়ার ভ্যালুটা বের করে নিতে পারবো। আর অন্যান্য সবগুলো টার্ম সেম, দেখো অন্যান্য সবগুলো টার্ম সেম। তো আশা করি এটা বের করবা যে বি নাম্বার কোশ্চেন আমরা যে টর্কের ভ্যালু পাইলাম সেই টর্কের ভ্যালুর চাইতে সি নাম্বার কোশ্চেনের টর্কের ভ্যালু কি বেশি হবে না কম হবে, ঠিক আছে, টর্কের ভ্যালু বেশি হবে না কম হবে। তো এই বি নাম্বার কোশ্চেনে তো অলরেডি আমরা টর্ক বের করছি, আর সি নাম্বার কোশ্চেনে এভাবে আমরা টর্ক বের করব, করে দুটাকে কম্পেয়ার করব যে আসলে কোনটা অ্যাকচুয়ালি বেশি হয়, সেটা আমরা কম্পেয়ার করব। তো আশা করি এটা পারবা তোমরা। আচ্ছা এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন, দেখো লাস্ট কোশ্চেন। এখন আমরা দেখো এই ফার্স্ট যে ফিগারটা আমরা চিন্তা করছিলাম সেখানে কিন্তু দেখো যে এই মানে কুণ্ডলীর যে তল অথবা সারফেসটা, সেই সারফেস ম্যাগনেটটা কিন্তু একই প্লেনে ছিল, একই তলে ছিল অথবা একই সারফেস। এখন যদি আমরা এই কয়েলটাকে একটু এরকম অ্যাঙ্গেল করে সেট করি, ঠিক আছে, কয়েলটাকে যদি আমরা অ্যাঙ্গেল করে সেট করি, এখানে একটু ভালো করে সবাই মনোযোগ দাও, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। দেখো এখানে
হ্যাঁ, এই ফিগারটা একটু ভালো করে মনোযোগ দাও। এখানে অনেক মানে একটা টেকনিক আছে। তো এটা ক্লিয়ারলি তুমি বুঝলে আশা করি তোমাদের এই টাইপের কোশ্চেনের কোনো প্রবলেম হবে না। তো এখন দেখো, এই কয়েলটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে সেট করলাম। আর এই অ্যাঙ্গেলটা কত? দেখো, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা হলো এই কুণ্ডলীর তল। দেখো, কুণ্ডলীর তল অথবা সারফেস। দেখো, আবার বলতেছি, কুণ্ডলীর তল অথবা সারফেস। এরিয়া না, এই অ্যাঙ্গেলটা কিন্তু এরিয়া ভেক্টরের সাথে না। এই অ্যাঙ্গেলটা হলো দেওয়া আছে যে কুণ্ডলীর তল আর হলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। দেখো, সারফেস অফ দ্য কয়েল, দেখো সারফেস অফ দ্য কয়েল আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হলো এটা। ঠিক আছে? তো আমাদের দেখো মধ্যবর্তী কোণ দেওয়া আছে এটা। তো আমাদের দেখো, যদি এরকম হয়, দেখো দ্বিতীয় চিত্রে দেখো টর্কের মান একই রাখার জন্য পাক সংখ্যা কত পরিবর্তন করতে হবে। দেখো, যেহেতু আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, তাহলে দেখো এখানে টর্কের ভ্যালু চেঞ্জ হতে পারে। যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, তাহলে টর্কের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তাহলে টর্কের ভ্যালু যদি আমরা সেম রাখতে চাই, তাহলে আমাদের এই কয়েলের পাক সংখ্যা বাড়াতে হবে। কয়েলের পাক সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে? নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল এটা বাড়াতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, যদি, হ্যাঁ এটা একটু ভালোভাবে লক্ষ্য করো কথাটা, যদি যে কয়েলের সারফেস অথবা এই কুণ্ডলীর তলের সাথে চৌম্বক ক্ষেত্রের দিক দেওয়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই কয়েলের যে এই এরিয়া ভেক্টর অথবা ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো আমরা আগের লেকচারে দেখছি যে 90 ডিগ্রির থেকে যদি আমরা এই কোণটা বাদ দিই, ক্ষেত্রফল ভেক্টর যেহেতু লম্ব বরাবর থাকে, তাহলে 90 ডিগ্রির থেকে যদি আমরা এই কোণটা আমরা বাদ দেই অথবা মাইনাস করি, তাহলেই কিন্তু আমরা এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডের কোণ অথবা অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে আমাদের এই টর্ক বের সময় সব সময় মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল অথবা থিটার ভ্যালু কিন্তু যে এরিয়া ভেক্টর আর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল অথবা মধ্যবর্তী কোণ। তাহলে যদি এরকম তল, দেখো সারফেসের তল, এই যে এই কয়েলটার তল আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে অবশ্যই 90 ডিগ্রি থেকে মাইনাস করে এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত সেটা বের করে নিতে হবে। তার মানে দেখো যে এই ক্ষেত্রে থেটাটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস 30 ডিগ্রি। দেখো এক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা হবে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণ সেটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস 30 ডিগ্রি। ওকে, আশা করি সবাই এটা বুঝছো। তাহলে এই এ বি সি ডি এই 4টা কোশ্চেন দিলাম। তো এই 4টা কোশ্চেন তোমরা দ্রুত সলভ করে আমাদের ফেসবুক পেজে সাবমিট করবা। ওকে, হ্যাঁ, আর ছবি তোলার সময় অবশ্যই একটু কেয়ারফুলি ছবি তুলবা, যেন এই লেকচারগুলো তোমার পেজটা যেন ভালোভাবে বোঝা যায়, মানে পিকচার কোয়ালিটিটা যেন একটু ভালো হয়, তাহলে অন্যরা দেখতে একটু সুবিধা হবে। ওকে ওকে, আজকে আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। তো আমি আর নতুন কোনো টপিকে না গেলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, যে আমি ইনশাল্লাহ অ্যান্সার দেবো যে কোন পার্টটা বোঝোনি। দেখো, আমি এই লাস্টের পার্টটা আবার একটু বলি, যে এখানে কিন্তু সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কার সাথে দেওয়া আছে অথবা কিসের সাপেক্ষে অথবা কোন তলের রেসপেক্টে দেওয়া আছে, সেটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি এই কোণটা যদি তলের সাপেক্ষে দেওয়া থাকে অথবা সারফেসের সাথে দেওয়া থাকে, তাহলে অবশ্যই এরিয়া ভেক্টরের সাপেক্ষে কোণ কত সেটা বের করতে হবে। ঠিক আছে? দেখো, এই কুণ্ডলীর যদি তলের সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু এরিয়া ভেক্টরের সাথে কোণ কত সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। ওকে, তাহলে এখানে যে আমরা দেখো টর্ক ইকুয়ালস অথবা টা ইকুয়ালস এন আই এ বি সাইন থিটা, এখানে যে দেখো ইকুয়েশনের মধ্যে যে থিটাটা, এটা কিন্তু অবশ্যই এরিয়া ভেক্টর, দেখো এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আশা করি সবাই বুঝছো এটা। হ্যাঁ, এখানে এই লাস্টের এই ফিগারটা তুমি ভালোভাবে লক্ষ্য রাখবা, যে কোণটা আসলে কিসের সাপেক্ষে দেওয়া আছে। যদি তলের সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে সবসময় 90 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে নিবা, সেটাই হবে থিটার ভ্যালু।
যদি তলের সাপেক্ষে অথবা সারফেসের সাপেক্ষে দেওয়া থাকে তাহলে সবসময় এই 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে নিবা, তাহলেই এরিয়া ভেক্টরের সাথে কোন যে কোণটা উৎপন্ন করছে সেটা আমরা পেয়ে যাব।